সিওলের সবচেয়ে বিলাসবহুল পেন্টহাউসের লিভিং রুমে পিনপতন নীরবতা। বিশাল কাচের জানালার বাইরে সিওল শহরটাকে দেখা যাচ্ছে, কিন্তু রুমের ভেতরের পরিবেশটা বেশ থমথমে। জংকুক তার লেদার সোফায় পা তুলে বসে আছে, হাতে দামি ক্রিস্টাল গ্লাস, পরনে ব্ল্যাক সিল্ক শার্ট যার উপরের কয়েকটা বোতাম খোলা। দিনের আলোতে সে বিশ্ব কাঁপানো সুপারস্টার, যার হাসিতে কোটি কোটি মেয়ে পাগল। কিন্তু সূর্যাস্তের পর এই সিওল শহরের অন্ধকার জগতের অলিখিত সম্রাট সে, সবচেয়ে ক্ষমতাধর মাফিয়া কিং জিয়ন জংকুক। তার সামনে দাঁড়িয়ে আছে তার কাজিন এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সুগা। জংকুক গ্লাসে চুমুক দিয়ে বলে উঠল, 1 ঘন্টা সুগা, আমি তোকে 1 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে যেখান থেকে পারিস একটা মেয়ে নিয়ে আসবি। মেয়ে নিয়ে আসবো মনে? কেন, তুই কি এখন মেয়ে কি জিনিস সেটাও চিনিস না? চিনি কি চিনি না সেটা পরের কথা, কিন্তু তুই মেয়ে দিয়ে কি করবি? মেয়ে দিয়ে লোকে সচরাচর যা করে আমি তার চেয়ে একটু বেশিই করব। তার মানে কল গার্লের কথা বলছিস? আজব, আমি কল গার্ল দিয়ে কি করব? তোর কি মনে হয় জিয়ন জংকুকের রাত কাটানোর জন্য টাকার বিনিময়ে কাউকে দরকার হবে? আমিও তো সেটাই ভাবছি। তোকে এক পলক দেখার জন্য মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তুই পাত্তাও দিস না। আজ হঠাৎ কি হলো যে এত নিচে নেমে যাচ্ছিস? তোর চরিত্র হঠাৎ এত খারাপ হলো কবে থেকে? চুপ কর স্টুপিড, আমি কোনো খারাপ মেয়ের কথা বলিনি। আমি বিয়ে করব, সেই জন্যই বলেছি 1 ঘন্টার মধ্যে আমার জন্য একজন পাত্রী নিয়ে আয়। জংকুকের কথা শুনে সুগা যেন আকাশ থেকে পড়ল। কয়েক সেকেন্ড তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। বিয়ে? প্লিজ, তুই এখন এটা বলিস না যে তুই বিয়ে কি তাও জানিস না। তুই কি সত্যি বলছিস নাকি আজ নেশা বেশি হয়ে গেছে? তোর কি মনে হচ্ছে আমি কোনো জোকস করছি? হঠাৎ করে বিয়ের ভূত মাথায় চাপলো কেন? কাল রাত পর্যন্ত তো তুই কোনো মেয়ের নাম শুনলেই চেঁচিয়ে বাড়ি মাথা করতিস, বলতিস বিয়ে মানেই হচ্ছে স্বাধীনতা বিসর্জন দেওয়া। এখন কি হলো? জংকুক গ্লাসের শেষ চুমুক দিয়ে সশব্দে সেটা টেবিলের উপর রাখলো এবং ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে এক অদ্ভুত জেদ আর চোয়াল শক্ত। পরিস্থিতি বদলেছে সুগা। ফ্যামিলির প্রেশার আর বিজনেসের কিছু লিগ্যাল ঝামেলা মেটানোর জন্য আমার এখন একজন লিগ্যাল ওয়াইফ দরকার, আর সেই সইটা আমার আজই চাই। বিয়ের সাথে বিজনেসের কি সম্পর্ক? তুই কি কোনো ডিল করছিস নাকি জীবন সঙ্গিনী খুঁজছিস? তুই তো জানিস বাবা মারা যাওয়ার আগে তার সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গিয়েছেন, কিন্তু আমার স্বভাব আর বিয়ের প্রতি অনীহা দেখে তিনি এক অদ্ভুত উইল করে গেছেন। যদি আমি আমার 25 বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে না করি, আর যদি আমার বাচ্চা না হয়, তবে স্থাবর অস্থাবর সব কিছু একটা চ্যারিটি ট্রাস্টে চলে যাবে। আর ঠিক 1 ঘন্টা 20 মিনিট পরই আমার 26তম জন্মদিন শুরু হতে যাচ্ছে, অর্থাৎ আমার হাতে সময় আছে মাত্র কয়েক ঘন্টা। সুগা কপালে হাত দিয়ে সোফায় ধপ করে বসে পড়ল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, এই কথাতে কি একদিন আগেও তোর মনে পড়ল না? মানছি তোর একটা ইশারায় হাজার হাজার মেয়ের রক্ত দিতে রাজি, কিন্তু বিয়ের মতো একটা কন্ট্রাক্টে রাজি করানোর জন্য তো অন্তত কয়েক ঘন্টা সময় লাগে। এত কম সময়ে আমি এমন কাকে পাবো যে তোর মতো এক খ্যাপাটে মাফিয়াকে বিয়ে করতে রাজি হবে? জংকুক তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কেন, সিওল শহরে কি মেয়ের অভাব পড়েছে? তুই জানিস সুগা, আমি কোনো এক্সকিউজ বা অজুহাত পছন্দ করি না। আমার সামনে শুধু রেজাল্ট চাই। একটু বোঝার চেষ্টা কর জংকুক। 1 ঘন্টার মধ্যে কাউকে খুঁজে পাওয়া, তার ব্যাকগ্রাউন্ড চেক করা, সে কোনো স্পাই কিনা তা নিশ্চিত হওয়া, এগুলো কি ছেলে খেলা? বিয়েটা অন্তত একটু পরিকল্পনা করে কর। আমি কোনো পরিকল্পনা বা অজুহাত শুনতে চাই না। তোকে 1 ঘন্টা সময় দিয়েছি, এর মধ্যে মেয়ে ম্যানেজ করবি। ভালোই ভালোই না পেলে রাস্তা থেকে জোর করে তুলে আনবি। আমার শুধু একটা মেয়ে দরকার, সে কে বা কি তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তার ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি ধোয়া তুলসী পাতা চিবোবো না। তুই কি পাগল হয়ে গেছিস? কাউকে রাস্তা থেকে তুলে এনে বিয়ে করবি? হ্যাঁ, কারণ আমি তাকে সারা জীবনের জন্য আনছি না। কাজ মিটে গেলে কয়েক মাস পরে মোটা অঙ্কের টাকা দিয়ে ডিভোর্স দিয়ে বিদায় করে দেব। তাই এত চিন্তার কিছু নেই। কোনো পার্কের বেঞ্চে বসে থাকা মেয়ে হোক কিংবা কোনো বস্তির অভাবী মেয়ে, কাউকে তুলে নিয়ে আয়, কিন্তু 1 ঘন্টার মধ্যে এই ড্রেসিং রুমের সামনে কনের সাজে একটা মেয়ে চাই। দ্যাটস ইট। সুগা বুঝতে পারলো জংকুকের উপর এখন জেদ সবার হয়েছে। জংকুক যখন তার ডার্ক মোডে কথা বলে, তখন তাকে ফেরানোর সাধ্য কারণ নেই। ঠিক আছে, সুগা জ্যাকেটটা টেনে ঠিক করতে করতে দরজার দিকে পা বাড়ালো। তোর এই পাগলামির মাসুল শেষ পর্যন্ত কাকে দিতে হয় জানি না, তবে 1 ঘন্টার মধ্যে আমি কোনো না কোনো মেয়েকে তোর সামনে হাজির করছি। সুগা রুম থেকে বেরিয়ে যেতেই জংকুক জানালার কাচের কাছে গিয়ে দাঁড়ালো। সিওল শহরটা আজ হয়তো এক নতুন রানীর অপেক্ষায় আছে, কিন্তু সেই মেয়েটি কি জানে সে কোনো রূপকথার রাজপুত্রের প্রাসাদে নয়, বরং এক ভয়ঙ্কর রক্তপিপাসু ড্রাগনের কাঁচাই বন্দী হতে যাচ্ছে? জংকুকের বিয়ের খবরটা পুরো জিয়ন ম্যানশনে দাবানলের মতো ছড়িয়ে পড়ল।
জংকুকের সৎমা মিসেস জিয়ন নিজের বিলাসবহুল ড্রয়িং রুমে অস্থির হয়ে পায়চারি করছেন। তার ভেতরের অস্থিরতা যেন সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। তার মুখ রাগে এবং আশঙ্কায় লাল হয়ে আছে। তিনি বহুদিন ধরে ছক কষেছিলেন যে জংকুক তার মাফিয়া জীবন আর স্টারডাম নিয়েই মত্ত থাকবে, কোনোদিন বিয়ে সংসার নিয়ে ভাববে না। আর সেই সুযোগে জংকুকের অঢেল সম্পত্তি আর তার মাফিয়া সাম্রাজ্যের সিংহাসনে বসবে তার নিজের ছেলে কাই। কিন্তু জংকুকের এই হুট করে নেওয়া বিয়ের সিদ্ধান্ত তার দীর্ঘদিনের সাজানো সব পরিকল্পনায় এক নিমিষে জল ঢেলে দিয়েছে। তাই তিনি অস্থির হয়ে ভাবছিলেন এখন কি করা যায়। ঠিক এমন সময় করিডোর দিয়ে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিলেন সুগা। তার কাঁধে জংকুকের দেওয়া 1 ঘন্টার বিশাল দায়িত্বের বোঝা। সুগাকে দেখেই মিসেস জিয়ন তাকে থামিয়ে দিলেন। দাঁড়াও সুগা। তার কণ্ঠে সাপের মতো বিষাক্ত তীক্ষ্ণতা। সুগা থামলো, কিন্তু তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট। সে ঘড়ির দিকে তাকিয়ে লম্বা এক শ্বাস নিল। বলুন মিসেস জিয়ন, তবে যা বলার দ্রুত বলুন। আমার হাতে একদম সময় নেই। জংকুক আমাকে একটা কঠিন কাজ দিয়েছে আর সেটা এখনই করতে হবে। ওর মেজাজ সম্পর্কে তো আপনার ভালো করেই জানা আছে। মিসেস জিয়ন সুগার কাছে এগিয়ে এলেন। চারপাশটা একবার দেখে নিয়ে ফিস ফিস করে নিচু স্বরে বললেন, জংকুক 1 ঘন্টার মধ্যে মেয়ে চেয়েছে, তাই না? জি চেয়েছেন, কিন্তু আই এম সরি মিসেস জিয়ন, আমার হাতে এখন একদম সময় নেই। আমাকে এখনই বেরোতে হবে। আমি এই নিয়ে আপনার সাথে পরে কথা বলবো। দাঁড়াও, এত কম সময় মেয়ে কোথায় পাবে সুগা? সিওলের কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কি 1 ঘন্টার নোটিসে বিয়ের পিঁড়িতে বসবে? কখনোই না। সেটা আমাকেই খুঁজে দেখতে হবে। জানেন তো, জংকুকের হুকুম মানে সেটা পালন করতেই হবে। তা তো দেখবেই, কিন্তু তার আগে আমার একটা ছোট্ট কথা শুনতে হবে। তোমার আর জংকুকের জন্য সেটা ভালোই হবে। কি কথা? পরিষ্কার করে বলুন। শোনো সুগা, তুমি জংকুকের জন্য এমন কোনো মেয়ে নিয়ে আসবে যে এই জিয়ন পরিবারের যোগ্য নয়। সিওলের কোনো সস্তা প্রতিতালয় বা কোনো অন্ধকার নোংরা গলি থেকে একটা আস্তাকুড়ের আবর্জনা তুলে নিয়ে আসো। এমন মেয়ে যাকে জংকুক কোনোদিন মেনে নিতে পারবে না, যার মুখ সমাজকে দেখাতে পারবে না, এবং কাজ ফুরোলে যাকে 2 দিন পর জনজানের মতো ছুঁড়ে ফেলে দেওয়া যাবে। সুগা এক মুহূর্তের জন্য থমকে গেল। সে জানে মিসেস জিয়ন জংকুককে সহ্য করতে পারে না, কিন্তু তিনি যে এতটা নিচু মনের হতে পারেন সেটা আজ নতুন করে উপলব্ধি করলো। সুগা একটা বাঁকা হাসি দিল, যে হাসিতে মিশেছিল চরম অবজ্ঞা। ম্যাডাম, আপনি কি ভুলে গেছেন আমি কার হয়ে কাজ করি? জংকুক শুধু আমার বস নয়, সে আমার ভাই। আমি তার সবচেয়ে বিশ্বস্ত লোক। আপনি আমাকে জংকুকের ক্ষতি করতে বলছেন? ক্ষতি হবে কেন? জংকুককে তুমি চিনো? ও কখনই বিয়ে করে সংসার করবে না। তাছাড়া ও তো নিজেই বলেছে সে যে কোনো মেয়েকে বিয়ে করতে রাজি এবং কিছুদিন পর তাকে ডিভোর্স দিয়ে দেবে। আমি শুধু তার কাজটা সহজ করে দিচ্ছি। ভালো কাউকে বিয়ে করলে তাকে সহজে সরানো যাবে না, কেলেঙ্কারি হবে। তুমি কি চাও জংকুক ঝামেলায় পড়ুক? কিছুদিন পর জংকুক কি করবে বা কাকে ছুঁড়ে ফেলে দেবে সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি এখন কি করব সেটা আমার ব্যাপার। একটা কথা শুনে নিন মিসেস জিয়ন, আমি জ্যান্ত থাকতে ওর জীবন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না, এমনকি আপনাকেও না। সুগা, তুমি বড় বেশি কথা বলছো। আমি শুধু সত্যিটা বলছি। তুমি একটু শান্ত হও সুগা। আবেগে ভেসে গিয়ে লাভ নেই, নিজের আখের গোছাতে শেখো। জংকুক হয়তো এই শহরের মাফিয়া কিং হতে পারে, কিন্তু ভুলে যেও না আমি এই জিয়ন ম্যানশনের বর্তমান কর্ত্রী। আমার ইশারা ছাড়া এই বাড়ির দেওয়ালও নড়ে না। সেটা আমি জানি ম্যাডাম, কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন এই ম্যানশনের আসল মালিকানা কার নামে হতে যাচ্ছে। মালিকানা তো তখনই হবে যখন বিয়েটা টিকবে। ভুলে যেও না সুগা, এই বাড়িতে আমিই তোমাকে নিয়ে এসেছিলাম, তাই এখন তুমি আমার সেই উপকারের প্রতিদান দেবে। শোনো, তুমি যদি কোনো আবর্জনাকে জংকুকের গলায় ঝুলিয়ে দিতে পারো, তাহলে সম্পত্তির একটা বিশাল অংশ আমি তোমার নামে করে দেব। জংকুক যখন সেই মেয়েকে ছুঁড়ে ফেলে দেবে, তখন শুধু আমার নয়, লাভটা তোমারও হবে। আর কথা বাড়িও না, যাও সুগা, জংকুকের জন্য রাস্তার কোনো একটা সস্তা মেয়ে খুঁজে আনো। সুগা এক মুহূর্তের জন্য থমকে গেল। ম্যাডাম জিয়নের চেহারার দিকে তাকিয়ে তার ঘৃণা হলো। সে বুঝলো এই মহিলার মাথায় এখন শুধু টাকার নেশা আর জংকুককে ধ্বংস করার পরিকল্পনা চলছে। সে আর কোনো কথা না বলে বাইরে চলে এলো। এসেই গাড়ির স্টিয়ারিংয়ে জোরে একটা ঘুষি মারলো। তার ভেতরের রাগটা যেন আগ্নেয়গিরির মতো ফুটছে। মিসেস জিয়ন আজ সুগাকে এমন এক খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছেন যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। বাইরে থেকে সবাই জানে সুগা জংকুকের ডান হাত, কিন্তু এই সাম্রাজ্যে তার প্রবেশের পথটা মসৃণ করে দিয়েছিলেন স্বয়ং মিসেস জিয়ন। সুগা দাঁত কিরমির করে নিজের মনেই বলল,
পুরনো উপকারের কি চড়া মূল্যই না চাইছেন বুড়ি? জঙ্কুককে ধ্বংস করার জন্য আমাকে এই দাবার খুঁটি বানাতে চাইছেন? বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর এই মহিলা। সুগা জানে সরাসরি অমান্য করলে মিসেস জিয়ন তার ক্যারিয়ার এবং অতীত নিয়ে খেলা শুরু করবেন। আবার জঙ্কুকের জীবনে এমন কোনো মেয়ে নিয়ে আসা মানে নিজের ভাইয়ের পিঠে ছুরি মারা। হুট করেই গাড়ি চালাতে চালাতে সুগার মাথায় একটা বিদ্যুৎ খেলে গেল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় হাসি। আমাকে এমন কিছু করতে হবে যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। আপনি নর্দমার মেয়ে চাইছেন না ম্যাডাম? বেশ, আমি নর্দমা থেকেই হীরা তুলে আনবো। আমি জঙ্কুকের জন্য এমন একটা মেয়ে খুঁজে বের করব যে এই প্রাসাদের যোগ্য হবে এবং আপনার এই বিষাক্ত চালের যোগ্য জবাব দিতে পারবে। সুগা গাড়িটা নিয়ে সিওলের এক কুখ্যাত অন্ধকার গলির সামনে এসে থামলো, যেখানে রাতের আধারে শরীর আর জীবনের দরদাম হয়। চারপাশের গুমোট গন্ধে নাকে রুমাল দিয়ে সে এগিয়ে গেল এক দালালের কাছে। আরে মিস্টার সুগা, আপনি এখানে কেন? কি ব্যাপার, কারোর গর্দান নিতে এসেছেন নাকি? বাজে বকা বন্ধ কর, আমার একটা মেয়ে চাই এখনই। মেয়ে? আপনি মেয়ে চাইছেন? এটাও সম্ভব? কেন, তোর কাছে মেয়ে নেই? এই গলিতে মেয়ের অভাব নেই, ডজন ডজন আছে। আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি আপনার জন্য বেস্ট মেয়েটাকে পাঠাচ্ছি। আপনার জন্য এই পরিবেশটা উপযুক্ত না। বাসায় নিয়ে যাবেন, যতক্ষণ খুশি রাখবেন, তারপর ও নিজেই চলে আসবে। ইডিয়েটের মতো কথা বলবি না সবিন, আমি শরীরের চাহিদা মেটানোর জন্য কোনো মেয়ে নিতে আসিনি। বুঝতে পারলাম না। শোন, আমার কোনো সাধারণ মেয়ে হলে চলবে না। এমন একজন চাই যাকে দেখলে মনে হবে সে এই জগতেরই মানুষ, কিন্তু বাস্তবে তা নয়। যাকে এখনো কেউ টাচ করেনি, যে সহজে কারো সামনে মাথা নিচু করে না। আছে এমন কেউ তোর এই নোংরা আস্তানায়? সবিন কিছুক্ষণ মাথা চুলকে বলে উঠল, আছে, কিন্তু মেয়েটার বয়স খুবই কম। বাবা জুয়া খেলে সর্বস্ব খুইয়ে ফেলেছিল। বিশাল দেনার দায়ে গত রাতে নিজের মেয়েকে এখানে বিক্রি করে দিয়ে গেছে। এখনো কেউ তাকে ছুঁতে পারেনি, কারণ মেয়েটা বাঘিনীর মতো ফুঁসছে, প্রচন্ড জেদি আর অসম্ভব সুন্দরী। তাকে নিতে পারেন, তবে সামলাতে পারবেন কিনা জানি না। সেটা আমি বুঝে নেব। তুই মেয়েটাকে নিয়ে আয়। দামটা কিন্তু বেশি পড়বে। দাম নিয়ে তোকে চিন্তা করতে হবে না, কিন্তু যদি 2 নাম্বার মেয়ে দিস তাহলে তোর খবর আছে। কি যে বলেন, আমার ঘাড়ে কয়টা মাথা যে জিয়ন জঙ্কুকে ডান হাতের সাথে 2 নাম্বারই করব? নিশ্চিন্তে নিয়ে যান, মেয়েটা একেবারে ফ্রেশ, তবে অনেক জেদি। আমার জেদি মেয়েই দরকার। যা, মেয়েটাকে এখনই বের করে আন। সবিন দ্রুত ভেতরে চলে গেল। সুগা বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। তার মনের ভেতর এখন ঝড়ের গতিতে পরিকল্পনা চলছে। জঙ্কুকের ভাগ্য এখন এই অজানা মেয়েটির ওপর নির্ভর করছে। যদি সে ঠিকঠাক অভিনয় করতে পারে তাহলে জঙ্কুক মিসেস জিয়নের হাত থেকে বেঁচে যাবে, কিন্তু যদি না পারে তাহলে কি হবে জানি না। আমার ভাগ্যে কি লেখা আছে। আজকের জন্য জঙ্কুক হয়তো আমাকে ধন্যবাদ দিবে অথবা গুলি করবে, তবুও আমাকে হার মানলে চলবে না। কয়েক মিনিট পর সবিন মেয়েটিকে নিয়ে বাইরে এলো। মেয়েটির ছেঁড়া কাপড় আর উস্কো খুস্কো চুলের আড়ালেও তার ধারালো চাহনি আর আভিজাত্য সুগাকে মুগ্ধ করলো। নাম কি তোমার? তা দিয়ে আপনার কি কাজ? এই মেয়ে, ঠিক করে কথা বলো। তুমি জানো উনি কে? আরে তোমার তো ভাগ্য খুলে গেছে, উনি তোমাকে এই নরক থেকে নিয়ে যেতে এসেছেন। তেহুম মাথা তুলে তাকালো। তার এলোমেলো চুল আর ফ্যাকাশে মুখ সত্ত্বেও তার সৌন্দর্যে এক অদ্ভুত আভিজাত্য আছে। সে তীব্র ঘৃণা নিয়ে বলল, মরে গেলেও আমি এখান থেকে কোথাও যাব না। আমার বাবা আমাকে এই নরকে বিক্রি করে দিয়েছে না? ঠিক আছে, আমি এখানেই থাকবো। দেখি আপনারা আমাকে দিয়ে কিভাবে খারাপ কাজ করান। সুগা টিহিউং এর দিকে অপলক তাকিয়ে আছে। মেয়েটার সত্যিই সাহস আছে, তবে সময় বয়ে যাচ্ছে। হাতে আর মাত্র 45 মিনিট বাকি। সে ধীর পায়ে তেয়ের দিকে এগিয়ে এসে বলল, শোনো মেয়ে, তর্কের সময় আমার নেই। তোমার বাবা তোমাকে এখানে নরকে পৌঁছতে দিয়ে গেছে, আমি তোমাকে এখান থেকে বের করতে এসেছি। তেহিউং এক ঝটকায় সরে দাঁড়ালো। রাগে তার শরীর কাঁপছে। নরক থেকে বের করে কোন স্বর্গে নেবেন শুনি? আপনারা সবাই এক, টাকার গরম দেখাতে এসেছেন তাই না? আমি যাব না মানে যাব না। সুগা ঘড়ির দিকে তাকালো। জঙ্কুকের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার আগেই তাকে পৌঁছতে হবে। সে সবিনকে ইশারা করল। সবিন এগিয়ে যেতেই তেহিউং পাশে থাকা একটা কাঁচের বোতল ভেঙে হাতে তুলে নিল। এক পা এগোলে নিজের গলা কেটে ফেলবো, নয়তো আপনাদের কারোর চোখ উপড়ে দেব। তেহিউংয়ের দৃঢ়তা দেখে সুগা মুগ্ধ হলো। তবে সে বুঝল এই মেয়েকে বুঝিয়ে বা অনুরোধ করে লাভ নেই। সে পকেট থেকে রিভলভারটা বের করে সরাসরি সবিনের দিকে তাক করল। বাইরে যা। সবিন ভয় কাঁপতে কাঁপতে বেরিয়ে গেল। এবার সুগা তেহিউংয়ের দিকে এক পা এগিয়ে এলো। এই মেয়ে, কি যেন নাম? ও হ্যাঁ, তেহিউং। শোনো,
তোমার মরা বা বাঁচা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তবে আপাতত আমার হাতে সময় নেই, তাই এখন তোমাকে মরতে দিতে পারছি না। চলো আমার সাথে। আমি কারোর হুকুমের গোলাম নই, যাব না বলেছি, শুনতে পাননি? সুগা এবার আর সময় নষ্ট করল না। সে বিদ্যুতের গতিতে এগিয়ে গিয়ে তেইহুংয়ের হাত থেকে ভাঙা বোতলটা কেড়ে নিল এবং তার ঘাড়ে একটা বিশেষ পয়েন্টে সজোরে চাপ দিল। মুহূর্তের মধ্যেই তেইহুংয়ের শরীরটা নিস্তেজ হয়ে এলো। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে তেইহুং অস্ফুট স্বরে বলল, তোমাদের আমি ছাড়ব না। সুগা তাকে পাজাকোলা করে গাড়িতে তুলে নিয়ে ড্রাইভ শুরু করলো। অন্যদিকে জিয়ন ম্যানশন আজ নব্য বিবাহিতা কোণের মতো সেজেছে। ম্যানশনের বিশাল হল রুমে জংকুকের পার্সোনাল উকিল, একজন কাজী আর কয়েকজন বিশ্বস্ত গার্ড অপেক্ষা করছে। ঘর জুড়ে দামি সুগন্ধি আর মোমবাতির আলো থাকলেও পরিবেশটা ছিল গম্ভীর। হঠাৎ উকিলের ফোনের স্ক্রিন জ্বলে উঠল। উকিল ফোনের দিকে তাকিয়ে বলল, মিস্টার জিয়ন, আর মাত্র 18 মিনিট বাকি। এরপর উইলের শর্ত অনুযায়ী আপনার সমস্ত প্রপার্টি চ্যারিটির নামে ট্রান্সফার হয়ে যাবে। আশা করি আপনি প্রস্তুত। জংকুক একটা বাঁকা হাসি হাসল। সে বিড়বিড় করে বলল, প্রস্তুত তো আমি জন্ম থেকেই মিস্টার কিম, শুধু দাবার শেষ চালটা দেওয়া বাকি। ঠিক তখনই দরজার কপাট খুলে গেল। সুগা ভেতরে ঢুকল। তার কাঁধে সাদা কাপড়ে মোড়ানো একটা দেহ। জংকুক ভ্রু কুঁচকে তাকালো। এটা কি সুগা? আমি মেয়ে চেয়েছি, লাশ নয়। সুগা তেইহুংয়ের অচেতন দেহটা সোফায় শুইয়ে দিয়ে বলল, লাশ নয় জংকুক, এটা একটা জ্যান্ত আগ্নেয়গিরি। একে রাজি করানো অসম্ভব ছিল, তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিতে হয়েছে। জংকুক সোফার দিকে এগিয়ে গেল। তেইহুংয়ের শান্ত কিন্তু জেদি মুখটার দিকে তাকিয়ে সে থমকে দাঁড়ালো। মেয়েটির কপালে কয়েকটা কালশিটে দাগ, হয়তো বাবার সাথে ধস্তাধস্তির চিহ্ন, কিন্তু তার অবয়বে এমন এক নিষ্পাপ সৌন্দর্য আছে যা এই নরককুণ্ডের সাথে মেলে না। জংকুক তেইহুংয়ের চিবুকটা আলতো করে ছুঁয়ে দেখল। তার আঙুলের স্পর্শে তেইহুংয়ের চেতনা ফিরে এলো। সে আধবজা চোখের সামনে ঝাপসা এক অবয়ব দেখতে পেল। জংকুক নিচু স্বরে বলল, সুগা, এর নাম কি? কিম তেইহুং। তেইহুং? বাহ, সুন্দর নাম। কিন্তু সে কি জানে সে আজ থেকে জিয়ন তেইহুং হতে যাচ্ছে? জানানোর সুযোগ পায়নি, তার আগেই চেঁচামেচি শুরু করে দিয়েছিল। জংকুক আর সুগার কথার মাঝে তেইহুং পুরোপুরি চোখ মেলল। সামনে জংকুককে দেখেই সে কোনো কিছু না ভেবে জংকুকের হাতে সজোরে কামড় বসিয়ে দিল। আহ! জংকুক যন্ত্রণায় হাত সরিয়ে নিল, কিন্তু তার চোখে রাগ নয়, বরং ফুটে উঠল এক পৈশাচিক আনন্দ। সে তার রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে শীতল হাসল। বাহ, পোষা বিড়াল ভেবেছিলাম, কিন্তু এ তো দেখছি বাঘিনী। ভালোই হলো, শিকার করতে এখন আরো ভালো লাগবে। তেইহুং জংকুকের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমাকে এখানে কেন এনেছেন? কে আপনি? আমি তোমার জম, আবার তোমার উদ্ধারকর্তাও। তবে আপাতত আমি তোমার হবু স্বামী। তেইহুং সোফায় উঠে বসার চেষ্টা করল। তার শরীর এখনো অবশ হয়ে আছে। সামনে দাঁড়িয়ে থাকা জংকুককে দেখে তার ভেতরটা কেঁপে উঠল। জংকুকের হাতে কামড়ের দাগ থেকে রক্ত চুইয়ে পড়ছে, কিন্তু তার মুখে এক রহস্যময় হাসি। জংকুক নিজের দামি রুমাল দিয়ে হাতের ক্ষতস্থানটি মুছতে লাগলো। সময় খুব কম, উকিল সাহেব, কাগজগুলো দিন। উকিল কাগজ দিতেই জংকুক সেগুলো তেইহুংয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, তেইহুং, এই পেপারগুলোতে সাইন করো। এইগুলো কিসের কাগজ? আমাদের বিয়ের কাগজ। আজ থেকে তুমি কাগজে কলমে আমার স্ত্রী। কি সব আবল তাবল বলছেন? আমি কেন আপনাকে বিয়ে করতে যাব? আপনি কে আমি তো সেটাই জানি না। এই মেয়ে, আমার হাতে সময় নেই, চুপচাপ সাইন করো। অসম্ভব, কিছুতেই না। আপনারা আমাকে কিডন্যাপ করে এনেছেন, আমি বিয়ে করব না, আমাকে যেতে দিন। জংকুক এক পা এগিয়ে এলো। তার ব্যক্তিত্বের ভারে রুমের বাতাস যেন ভারী হয়ে উঠল। সে তেহিউংয়ের কানের কাছে ঝুঁকে পড়ে ফিসফিস করে বলল, যেতে দেব? কোথায় যাবে? সেই নোংরা গলিতে, যেখানে তোমার বাবা তোমাকে মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে? দেখুন, আপনার টাকা আছে বলে আপনি যা খুশি করতে পারেন না। আমি মরে গেলেও এই বিয়ে করব না। জংকুক সোজা হয়ে দাঁড়ালো এবং ঘড়ির দিকে তাকালো। আর মাত্র 5 মিনিট। তার ধৈর্য এবার শেষ সীমানায় পৌঁছল। সে উকিলের হাত থেকে ফাইলটা নিয়ে তেহিউংয়ের কোলের ওপর ছুঁড়ে মারল। তেহিউং, আমি কোনো রোম্যান্টিক রাজপুত্র নই, আমি মাফিয়া কিং। আমি যা চাই তা যে কোনো মূল্যে আদায় করি। তুমি যদি ভালোই ভালোই সাইন করো, তবে এই প্রাসাদের রানীর মতো থাকবে। আর যদি সাইন না করো, করব না। মরে গেলেও আমি এই নোংরা কাগজে সই করব না।
আপনি কে? আপনার চেহারা দেখলেই মনে হয় আপনি একটা পচা লোক। আমাকে কেন বিয়ে করতে চাইছেন? যান, অন্য কাউকে গিয়ে ধরুন। তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো? সাইন করতে বলেছি, করো। না, আমি সই করব না। আপনি আমাকে জোর করে তুলে এনেছেন, আমি পুলিশকে বলে দেব। আপনি একটা বেয়াদব লোক। জংকুকের ধৈর্য এবার সীমা ছাড়িয়ে গেল। সে ঝড়ের গতিতে এগিয়ে গিয়ে তেহিউংয়ের হাতটা সজোরে মুচড়ে ধরল। তেহিউং যন্ত্রণায় কুঁকড়ে গেল। আহ, ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন, আমার খুব লাগছে, হাত ছিঁড়ে যাচ্ছে, মা গো। সুগা এতক্ষণ দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তেহিউংয়ের আচার আচরণ দেখে সে বুঝতে পারল মেয়েটা যতটা জেদি তার চেয়েও বেশি অবুঝ আর সরল। সে আসলে পরিস্থিতির গুরুত্বই বুঝতে পারছে না। জংকুক আরও রেগে যাওয়ার আগেই সুগা এগিয়ে এলো এবং জংকুকের হাত থেকে তেহিয়ংকে ছাড়িয়ে নিল। থাম জংকুক, ওকে মেরে ফেললে তোর সাইনটা কে করবে? তোর জন্মদিন শুরু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি। ছাড়, আমি ওর সাথে কথা বলছি। জংকুক রাগে গজগজ করতে করতে দূরে গিয়ে দাঁড়ালো। তেহিয়ং তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আর নিজের লাল হয়ে যাওয়া হাতের দিকে তাকাচ্ছে। সুগা হাঁটু গেড়ে তেহিয়ংয়ের সামনে বসলো। শোনো তেহিয়ং, তুমি তো খুব ভালো মেয়ে, তাই না? তে কান্না ভেজা চোখে সুগার দিকে তাকিয়ে বলল, না, আমি পচা মেয়ে, ওই লোকটা আমাকে মেরে ফেলবে। না, ও মারবে না। আচ্ছা, তুমি যদি এই কাগজে একটা ছোট্ট নাম লেখো তবে আমি তোমাকে সিওলের সবচেয়ে বড় চকলেট আইসক্রিমটা দেব, সাথে অনেকগুলো টপিং আর চেরিও থাকবে। খাবে আইসক্রিম? আইসক্রিমের নাম শুনে তেহিয়ংয়ের কান্না যেন ম্যাজিকের মতো থেমে গেল। সে চোখ বড় বড় করে সুগার দিকে তাকালো। সত্যি দেবেন? ওই যে বড় কাপে করে দেয় সেটা? হ্যাঁ, একদম, তুমি যেটা চাইবে সেটাই দেব, কিন্তু তার আগে এই কাগজটাই তোমার নামটা লিখে দাও তো দেখি। তেই একবার জংকুকের দিকে আর চোখে তাকালো, তারপর টেবিলের কলমটা তুলে বলল, কিন্তু আমি তো ঠিকমতো নাম লিখতে পারি না। আমি কি একটা বিড়ালের ছবি এঁকে দেব? আমার নাম লিখতে অনেক সময় লাগে। তেইয়ের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। সুগা ব্যাপারটা হ্যান্ডেল করার জন্য তাড়াতাড়ি বলে উঠল, সময় লাগলে লাগুক, তুমি নামটা লিখে দাও। তে বাচ্চাদের মতো জিভ বের করে খুব মন দিয়ে সে কিম তেহিয়ুং নামটা লিখে দিল। তারপর কলমটা ছুঁড়ে দিয়ে বলল, এই নিন, এবার আমার আইসক্রিম দিন, আর ওই রাক্ষস লোকটাকে বলুন আমার থেকে দূরে থাকতে। জংকুক কাগজটা হাতে নিয়ে দেখল সাইন হয়ে গেছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে সুগার দিকে তাকালো। আই কান্ট বিলিভ দিস। আইসক্রিমের বিনিময়েও কেউ বিয়ে করতে পারে? যে আমি পুরো শহর কাঁপিয়ে বেড়াই, সেই আমি যাকে রাজি করাতে পারলাম না, তুই একটা আইসক্রিম দিয়ে তাকে রাজি করিয়ে দিলি। সুগা তেহিয়ুংয়ের মাথায় হাত বুলিয়ে বলল, সবাইকে পেশি শক্তি দিয়ে জেতা যায় না জংকুক, মাঝে মাঝে ভালোবাসাকেও কাজে লাগাতে হয়। তে জংকুকের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি জানি এদের সাথে শক্তি দিয়ে আমি পেরে উঠব না। এখান থেকে পালাতে হলে আমাকে এখন বোকা সেজে থাকার অভিনয় করতে হবে। নিজেকে রক্ষা করার এটাই একমাত্র উপায়। হঠাৎ ঘড়িতে 12টা বাজার ঘন্টা বেজে উঠল। জংকুক জানালার বাইরে তাকিয়ে হাসল। তার 26তম জন্মদিন শুরু হয়েছে এবং সে এখন আইনত বিবাহিত। সে উকিলের দিকে তাকিয়ে বলল, আইনত বিবাহ হয়ে গেছে, এবার আপনি যেতে পারেন। উকিল দ্রুত বিদায় নিতেই জংকুক কাজীর দিকে তাকিয়ে বলল, এবার আপনি ধর্মমতে বিয়ে পড়ান। কাজী সাহেব দোয়া পড়ে জংকুকের সম্মতি নেওয়া শেষ করে তেহিয়ুংয়ের দিকে তাকিয়ে বললেন, মা, এখন তুমি বলো কবুল। তে কাজীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বড় বড় চোখ করে সুগার দিকে তাকিয়ে বলল, কবুল মানে কি? এটা কি কোনো খাওয়ার জিনিসের নাম? আমি ওটা খাবো না, আপনি তো বলেছিলেন আইসক্রিম খেতে দিবেন। তেয়ের কথা শুনে পুরো ঘরে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। মিসেস জিয়ন কোনায় দাঁড়িয়ে বিদ্রুপের হাসি হাসছেন। তিনি ভাবলেন সুগা আসলেই একটা পাগল মেয়েকে ধরে এনেছে। সুগা তার স্বভাবজাত গাম্ভীর্য ধরে রেখে তেহিয়ুংয়ের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, তেহিয়ুং, পাগলামি করো না, এটা খাওয়ার জিনিস না। এটা বললে তোমাদের বিয়ে হবে। বিয়ে তো একটু আগেই হয়ে গেল, তাই না? জংকুকের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। সে চিচিয়ে বলে উঠল, সুগা, আমি তোকে আমার বউ খুঁজে আনতে বলেছিলাম, কিন্ডারগার্টেনের বাচ্চা নিয়ে আসতে বলিনি। ওর কথা শুনে মনে হচ্ছে ওর তো এখনো বিয়ের বয়সই হয়নি। এত ছোট মেয়েকে আমি সামালবো কিভাবে? সুগা লক্ষ্য করল জংকুকের কঠিন চোখে প্রথমবারের মতো কিছুটা মায়া বা কৌতূহল দেখা যাচ্ছে। মিসেস জিওনের চাল ব্যর্থ হতে চলেছে, কারণ জংকুক এই ছোট্ট মেয়েটির প্রতি অবচেতনভাবেই আকর্ষণ বোধ করছে। কি রে, চুপ করে আছিস কেন? জংকুকের ধমকে সুগার হুঁশ ফিরল। সে ঝটপট বলে দিল, আমার মেয়ে নিয়ে আসার কথা ছিল,
আমি নিয়ে এসেছি। এখন তোর পছন্দ না হলে নিজে গিয়ে খুঁজে নিয়ে আয়। লিগালি অলরেডি ও আমার বউ হয়ে গেছে, ইডিয়েট। তাহলে এখন আমার উপর রাগ দেখিয়ে লাভ কি? তোর বউ, তুই কি করে কবুল বলাবি সেটা তোর ব্যাপার ভাই। জংকুকের ধৈর্য এবার শেষ সীমায়, কিন্তু সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। সে তেহিয়ুংয়ের খুব কাছে গিয়ে একটু শাসনের সুরে ধমক দিয়ে বলল, শোনো তে, তুমি লক্ষ্মী মেয়ের মতো কবুল বলে দাও তো, তাহলে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। জংকুকের মুখে এমন শান্ত কথা শুনে সুগা একটু অবাক হয়ে তার দিকে তাকালো। জংকুক সাধারণত কাউকে এত সহজে আপন করে নেয় না। তে ঠোঁট উল্টে বাচ্চার মতো বলল, সাইন করার সময় বলেছিলেন সাইন করলে আইসক্রিম দেবেন, কই দিলেন না তো? আপনি আমাকে আগে একটা বড় আইসক্রিম এনে দিন, তারপর আমি কবুল বলবো, না হলে আমি এখান থেকে পালাবো। জংকুক এবার একজন গার্ডের দিকে করে ইশারা করলো, ওর জন্য আইসক্রিমের ব্যবস্থা করো। এবার বলো কবুল। তেহিয়ুং জংকুকের গভীর চোখের মায়ায় পড়ে যেন সম্মোহিতের মতো বলে উঠল, কবুল, কিন্তু আমাকে 2টা আইসক্রিম দিতে হবে, একটা না। বিয়ে সম্পন্ন হলো। মিসেস জিয়ন রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেলেন। জংকুক বুঝতে পারল এই অবুঝ মেয়েটি তার জীবনে এমন এক তুফান নিয়ে এসেছে যা সামলানো তার মাফিয়া সাম্রাজ্য সামলানোর চেয়েও কঠিন হবে। তেই হঠাৎ জংকুকের শার্টের হাতা টেনে বলল, এই যে ড্রাকুলা সাহেব, আইসক্রিম কি আসছে, নাকি আমি ওই বড় ঘড়িটা ভেঙে ফেলবো? জংকুক নিজের কপালে হাত দিয়ে সোফায় ধপ করে বসে পড়ল। যার কথাই পুরো সিউল শহর কাঁপে, সে আজ এক কিশোরীর বাচ্চামির কাছে অসহায় বোধ করছে। জংকুক দাঁত কিরমির করে বলে উঠল, সুগা, ওকে আমার চোখের সামনে থেকে সরা, আর এর জন্য 1 ডজন চকলেট আর আইসক্রিম আনিয়ে রাখবি, নইলে এই পুরো ম্যানশন মাথায় তুলবে। জংকুকের অবস্থা দেখে তেহিয়ুং মনে মনে হাসল। এই তো কেবল শুরু মিস্টার জিয়ন জংকুক, আপনার জন্য আরো কত অদ্ভুত চমক অপেক্ষা করছে, আপনি ভাবতেও পারেন না। দেখি আপনার মাফিয়া সত্তা আমার বোকামির সাথে কতক্ষণ লড়তে পারে। সকালবেলা জংকুকের আদেশে বাসার কাজের মেয়ে তেহিয়ুংকে দামি একটি সাদা সিল্কের গাউন পরিয়ে দিয়ে গেল। সুগা এসে তাকে নিয়ে ব্রেকফাস্ট টেবিলের দিকে যাচ্ছিল। ঠিক তখনই করিডোরে দেখা হলো মিসেস জিয়নের সাথে। মিসেস জিয়ন তের বোকামি দেখে গতরাতে খুশি হলেও সকালবেলা তেহিয়ুংকে এই রাজকীয় সাজে দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তিনি ভেবেছিলেন সুগা কোনো নর্দমার আবর্জনা নিয়ে এসেছে, যার দিকে জংকুক ফিরেও তাকাবে না। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। তেহিয়ুংয়ের চেহারায় এমন এক তেজ আর আভিজাত্য আছে যা কোনো উচ্চবিত্ত পরিবারের মেয়ে চেয়ে কম নয়। মিসেস জিয়ন দাঁত কিরমির করে সুগাকে বললেন, সুগা, আমি তোমাকে কি বলেছিলাম আর তুমি কি নিয়ে এসেছো? সুগা এক চিলটে বাঁকা হাসি দিয়ে বলল, ম্যাডাম, আপনিই তো বলেছিলেন নর্দমা থেকে কাউকে আনতে, আমি সেটাই করেছি। মেয়েটির বাবা একে ওই নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিয়েছিল, সেখান থেকেই নিয়ে এসেছি। কিন্তু দেখুন, নর্দমার মাঝে মাঝে পদ্ম ফুলও ফোটে, তাই না? মিসেস জিয়ন রাগে ফুঁসতে ফুঁসতে তেহিয়ুংয়ের সামনে গিয়ে দাঁড়ালেন এবং তেহিয়ুংয়ের চিবুক উঁচিয়ে ধরে বললেন, তো এই সেই মেয়ে যাকে জংকুক 1 ঘন্টায় জোগাড় করেছে? শোনো মেয়ে, তুমি কোথা থেকে এসেছো তা আমি জানি। এই বাড়িতে রানীর স্বপ্ন দেখো না, কারণ আমি থাকতে সেটা সম্ভব নয়। তেহিয়ুংয়ের ধৈর্য এমনিতেই শেষ পর্যায়ে ছিল। সে এক ঝটকায় মিসেস জিয়নের হাত সরিয়ে দিয়ে বলল, আমি কোনো রানীর স্বপ্ন নিয়ে এখানে আসিনি। আপনাদের ওই ড্রাগন সম্রাট আমাকে জোর করে তুলে এনেছে। ক্ষমতা থাকলে তাকে গিয়ে আটকান, আমার উপর খবরদারি করতে আসবেন না। মিসেস জিয়ন স্তব্ধ হয়ে গেলেন। এই বাড়িতে তাকে পাল্টা জবাব দেওয়ার সাহস আজ পর্যন্ত কেউ দেখায়নি। তের কথা শুনে সুগাও অবাক হয়েছে, কারণ সে তেকে অবুঝ ভেবেছিল। মিসেস জিয়ন চিৎকার করে বলে উঠল, তোর এত বড় সাহস, আমার মুখে মুখে তর্ক করিস? আমি তোকে শিক্ষা দিয়ে ছাড়ব। ঠিক তখনই জংকুকের ভারী গলার আওয়াজ শোনা গেল, আমার স্ত্রীর সাথে কথা বলার সময় একটু আদব কায়দা বজায় রাখলে ভালো হয় না মা? জংকুক ব্রেকফাস্ট টেবিলের মাথা থেকে উঠে ধীরে ধীরে হেঁটে তাদের দিকে আসছে। তার পরনে এখন ডার্ক মেরুন ব্লেজার, চুলগুলো পেছনের দিকে ফেরানো। তাকে দেখে মিসেস জিয়ন কিছুটা থমকে গেলেন। জংকুক তেহিয়ুংয়ের কোমরে শক্ত করে হাত জড়িয়ে ধরল। তেহিয়ুং ছটফট করে ওঠার আগেই সে আরও কাছে টেনে নিল। জংকুক মিসেস জিয়নের দিকে তাকিয়ে বলল, মা, তেহিয়ুং আমার লিগ্যাল ওয়াইফ, তাই সে এখন থেকে এই বাড়ির মালকিন। আশা করছি জিয়ন ম্যানশনের মালকিনের সাথে কথা বলার সময় ভেবে কথা বলবেন। মিসেস জিয়ন অপমানে নীল হয়ে সেখান থেকে চলে গেলেন। জংকুক তেহিয়ুংয়ের কানের কাছে মুখ নিয়ে বলল,
খুব ভালো জবাব দিয়েছো। এই বাড়িতে থাকতে হলে এইটুকু তেজ থাকা জরুরি। জংকুকের কথা শুনে তেয়ের বুকটা ধক করে উঠল। না না, কি করছি আমি? জংকুকের সামনে নিজের আসল রূপ দেখানো যাবে না, কিছুতেই না। তেহিউং ধাক্কা দিয়ে জংকুককে সরিয়ে দিল। আপনার আর আপনার ফ্যামিলির এই নোংরা পলিটিক্স নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এই মহিলা আমার সাথে খারাপভাবে কথা বলেছে, তাই আমি খারাপভাবে উত্তর দিয়েছি। সরুন সামনে থেকে, আমার খিদে পেয়েছে। ডাইনিং টেবিলে রাজকীয় নাস্তার আয়োজন হয়েছে। একদিকে জংকুক কফি খাচ্ছে, অন্যদিকে তেহিউং একটা বড় পাউরুটির টুকরো নিয়ে তাতে প্রচুর জ্যাম মাখিয়ে নিজের গাল লাল করে খাচ্ছে। সুগা আর চোখে তেহিউংয়ের দিকে তাকিয়ে বাঁকা হাসল। সে পরিবেশটা হালকা করার জন্য বলল, তা তেহিউং, কালকের রাতটা কেমন কাটলো? জংকুক কি তোমাকে অনেক ভালোবাসা দিয়েছে, নাকি সারা রাত শুধু কাঁদলেই? তেহিউং পাউরুটি চিবানো থামিয়ে বড় বড় চোখ করে সুগার দিকে তাকালো। তারপর খুব সহজভাবে বলল, না না, উনি অনেক ভালো। কাল সারা রাত উনি আমার সাথে লুকোচুরি খেলেছেন। আর জানেন সুগা ভাইয়া, ওনার নাকি অনেক বড় অসুখ হয়েছে। সুগা চমকে উঠে বলল, অসুখ মানে? হ্যাঁ, কাল হুট করে ওনার গায়ের রং লাল হয়ে গিয়েছিল, আর উনি ডাইনোসরের মতো নাক দিয়ে গরম বাতাস ছাড়ছিলেন। আমি তো ভেবেছিলাম উনি বুঝি ফেটে যাবেন। তারপর উনি বললেন পরীরা নাকি ঝুড়িতে বাচ্চা দিয়ে যায়। আপনি কি কোনো পরী দেখেছেন এখানে? জংকুক কফিতে চুমুক দিতে গিয়ে বিষম খেল। সুগা পাশে দাঁড়িয়ে মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। চুপ করো তেহিউং, আর খাবার শেষ করে নিজের ঘরে যাও। নাস্তা শেষে তে উপরে চলে গেল, আর জংকুক সুগাকে নিয়ে লাইব্রেরি রুমে গেল। জংকুকের মুখ গম্ভীর। সে সুগার দিকে তাকিয়ে বলল, সুগা, একটা বড় সমস্যা হয়েছে। সুগা হাসি থামিয়ে বলল, কি হয়েছে? আবার কোনো মাফিয়া গ্যাং হামলা করেছে? জংকুক নিচু স্বরে কিন্তু খুব সিরিয়াসলি বলল, না, সমস্যা হলো তেহিউং। ও তো বাসর রাত মানে বুঝে ব্যায়াম করা, চকলেট খাওয়া আর লুকোচুরি খেলা। ওর শরীরে ঘনিষ্ঠতা বা ফিজিক্যাল রিলেশন কি তা বিন্দু বিসর্গও জানে না। এভাবে চললে তো আমার উত্তরাধিকার আসার কোনো প্রশ্নই ওঠে না। সুগা মাথা চুলকে বলল, তা আমি কি করব? ও তো বাচ্চা মানুষ, সময় দে, আস্তে আস্তে বুঝতে শিখবে। কিন্তু আমার হাতে সময় নেই সুগা, তুই ওকে সব বুঝিয়ে বলবি। ফিজিক্যাল রিলেশন কিভাবে করতে হয়, স্বামী স্ত্রীর আসল সম্পর্ক কি, এইসব তুই ওকে বুঝিয়ে দিবি। সুগা নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে কয়েক পা পিছিয়ে গিয়ে তোতলাতে তোতলাতে বলতে শুরু করলো, কি? আমি বোঝাবো? আমি কি বোঝাবো? জংকুক, তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর মাফিয়া বিজনেসের অ্যাসিস্ট্যান্ট, সেক্স এডুকেশন টিচার নই। তুই ওকে এনেছিস, তাই এই দায়িত্ব তোরই। তাছাড়া ও তোর সাথে কিছুটা হলেও স্বাভাবিক আচরণ করে। আমি বোঝাতে গিয়ে ডাইনোসর হয়ে গেছি। এখন তোর দায়িত্ব ওকে সব শেখানো। অসম্ভব, আমি এসব বুঝাতে পারবো না। সুগা, এটা আমার অর্ডার। যদি তুই আমার অর্ডার পালন না করিস, আমি তোকে খুন করে ফেলবো। সুগা মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে মনে মনে ভাবল, 1 ঘন্টার মধ্যে মেয়ে এনে কোথায় ফেসে গেলাম আমি। এখন কি আমাকে এই অবুঝ পিচ্চিকে ডল পুতুল বাদ দিয়ে এসব শেখাতে হবে? হায় রে কপাল। সুগার অবস্থা এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। প্রায় 10 মিনিট হয়ে গেল সে জংকুকের অর্ডারে তেহিউংয়ের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু বলতে পারছে না। কি হলো সুগা ভাইয়া, কখন থেকে বসে আছেন, কিছু বলবেন? সুগা কয়েকবার গলা পরিষ্কার করে আমতা আমতা করে বলতে শুরু করলো, তেহিউং, বিয়ে মানে শুধু আইসক্রিম আর খেলা করা না। স্বামী স্ত্রীর মধ্যে কিছু স্পেশাল কাজ থাকে, ওগুলো করলে তবেই বাচ্চা হয়। তেহিউং হাতে ধরা একটা ফুলের পাপড়ি ছিঁড়তে ছিঁড়তে সুগার দিকে তাকিয়ে বলল, স্পেশাল কাজ? ও, আমি বুঝেছি, আপনি ওই যে ডিশ ধোয়া আর কাপড় কাচার কথা বলছেন তো? ওগুলো করলে বাচ্চা হয়, কিন্তু মা তো বলতো ওগুলো করলে হাত কালো হয়ে যায়। সুগা কপালে হাত দিয়ে বিড়বিড় করলো, ধৈর্য ধর সুগা, ধৈর্য ধর। সে আবার চেষ্টা করলো, না তেহিউং, ওসব না। স্বামী আর স্ত্রী যখন এক বিছানায় থাকে, তখন তারা একে অপরকে খুব কিস করে, জড়িয়ে ধরে। এতে করে একটা ছোট্ট বাবু পৃথিবীর আসার রাস্তা পায়। তেহিউং এবার সুগার খুব কাছে এসে ফিসফিস করে জিজ্ঞেস করলো, আচ্ছা সুগা ভাইয়া, আপনি যে বললেন কিস করলে বাচ্চা হয়, তাহলে আমি যে ওই দিন একটা কুকুর ছানাকে কিস দিয়েছিলাম, আমার কি এখন কুকুরের বাচ্চা হবে? বাচ্চাটা কি কুই কুই করে ডাকবে? সুগা এবার আকাশ থেকে পড়ল। সে থমকে গিয়ে বলল, কি? কুকুরের বাচ্চা কোথা থেকে আসবে এখানে? তেহিউং আরো সিরিয়াস হয়ে গেল। সে চোখ বড় বড় করে বলল, না, জংকুক কাল রাতে বলছিল আদর করলে বাচ্চা হয়।
আপনি বলছেন কিস করলে হয়, তো কুকুরটা তো আমাকে অনেক আদর করে চেটে দিয়েছিল। আচ্ছা, কুকুরের বাচ্চা হলে কি ওগুলো কেউ জংকুক আইসক্রিম কিনে দেবে, নাকি ওরা শুধু বিস্কুট খাবে? সুগা আর সহ্য করতে পারল না। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, আরে না, মানুষের সাথে মানুষের ভালোবাসা হলে বাচ্চা হয়, কুকুরের সাথে না। আর জংকুক তোমার স্বামী, ও তোমাকে আদর করলে তবেই রাজপুত্র আসবে। তেহিউং এবার একটা অকাট্য যুক্তি দিল, যা শুনে সুগার হার্ট অ্যাটাক হওয়ার দশা হলো। তেহিউং বলল, কিন্তু সুগা ভাইয়া, জংকুক তো কাল রাতে ডাইনোসর হয়ে গিয়েছিল, তো ডাইনোসর আর মানুষের বিয়ে হলে কি ডিম হবে? ওই ডিম থেকে কি ডাইনোসরের বাচ্চা বেরোবে? আমি কি ওই ডিম দিয়ে অমলেট বানিয়ে খেতে পারবো? সুগা কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর কোনো কথা না বলে সোজা লাইব্রেরিতে জংকুকের কাছে চলে গেল। জংকুক ফাইল দেখছিল। সুগা গিয়ে টেবিলের উপর ধপ করে বসে পড়ল। জংকুক জিজ্ঞেস করলো, কি হলো, বুঝিয়েছো ওকে? সুগা জংকুকের দিকে এক দৃষ্টে তাকিয়ে বলল, জংকুক, তুই আজই বাড়ি ছেড়ে কোনো মেন্টাল হসপিটালে ভর্তি হ। কেন, কি হয়েছে? ও আমাকে জিজ্ঞেস করছে তোদের ডিম হবে কিনা, আর ও সেই ডিম দিয়ে অমলেট খেতে পারবে কিনা। আমার পক্ষে ওকে এসব বোঝানো সম্ভব না। তোর বাচ্চা হওয়ার দরকার নেই ভাই। জংকুক স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। সে বুঝতে পারল এই মিশন উত্তরাধিকার তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হতে চলেছে। বাসর ঘরটা জংকুকের ব্যক্তিত্বের মতোই রাজকীয়ভাবে সাজানো হয়েছে। পুরো ঘর সাদা আর কালো থিমে সাজানো। জংকুক তার গায়ের ব্ল্যাক ব্লেজারটা খুলে অবহেলায় সোফায় ছুঁড়ে মারল। আজ সারা দিনের ধকল, উইলের শর্ত পূরণ আর তেহিউংয়ের অদ্ভুত আচরণ তাকে মানসিকভাবে ক্লান্ত করে দিয়েছে। জংকুক ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর তেহিউং অত্যন্ত ধীর পায়ে ঘরে ঢুকল। চারদিকের আভিজাত্য দেখে তার চোখ ছানা বড়া, কিন্তু মনের কোণে ভয় উকি দিচ্ছে। সে রুমের মাঝখানে জড়সড় হয়ে দাঁড়িয়ে মনে মনে আওড়াতে লাগলো, আমি এখন কি করব? এই লোকটা তো আস্ত একটা ড্রাগন। সে নিশ্চয়ই এখন আমার ওপর অধিকার ফলাতে চাইবে। কি করে আটকাবো এই বেয়াদব লোকটাকে? আমাকে যে করেই হোক নিজের সম্মান বাঁচাতে হবে। ভাবতে ভাবতে তেহিউংয়ের চোখ গেল জংকুকের স্টাডি টেবিলের দিকে। ড্রয়ারটা আধ খোলা। কৌতূহলী তেহিউং এগিয়ে গিয়ে ড্রয়ারটা টেনে ধরল এবং ভেতরে রাখা একটি কালো চকচকে বস্তু দেখে তার ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পর বাথরুমের দরজা খুলে জংকুক বেরিয়ে এলো। তার পরনে কালো সিল্কের নাইট রোব, ভেজা চুল থেকে চুইয়ে পড়ছে জলের কণা। ড্রেসিং রুমের আয়নার সামনে যেতেই সে দেখল তেহিউং তার ড্রয়ার থেকে কি যেন একটা বের করে খুব মনোযোগ দিয়ে দেখছে। জংকুকের বুকটা এক মুহূর্তের জন্য ধক করে উঠল, কারণ ওই ড্রয়ারে তার লোডেড ব্ল্যাক রিভলভারটা রাখা ছিল। জংকুক চিৎকার করে ওঠার আগেই দেখল তেহিউং রিভলভারটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছে। বাহ, এই খেলনাটা তো একদম আসলের মতো দেখতে। সিউলের কোন মেলা থেকে এটা কিনেছেন? এটা তো বেশ ভারী। তেহিউং, একদম নড়বে না, ওটা নামিয়ে রাখো। ওটা খেলনা নয়, ওটা খুব বিপজ্জনক জিনিস। তুমি ওটা ধরলে কেন? আমাকে দাও বলছি। তেহিউং ঠোঁট উল্টে বাচ্চা মেয়েদের মতো জেদ ধরল। মিথ্যে বলবেন না, এটা যদি আসল হতো তবে কি আপনি এভাবে খোলা জায়গায় রাখতেন? আর দেখুন, এর সামনে দিয়ে ছোট ছোট লোহার মার্বেল বের হওয়ার রাস্তা আছে। আমি কি এটা দিয়ে আপনার সাথে যুদ্ধ খেলবো? খুব মজা হবে। বলতে বলতেই তেহিউং ট্রিগারের ওপর আঙুল রাখল। জংকুকের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেল। মাফিয়া জগতে সে হাজারো শত্রুর মুখোমুখি হয়েছে, কিন্তু নিজের বউয়ের হাতে বন্দুক দেখে এই প্রথম সে ভয় পেল। জংকুক খুব সাবধানে পা বাড়িয়ে তেহিউংয়ের সামনে দাঁড়ালো। তার স্বরে এবার শাসন আর ভয়ের মিশ্রণ। তেহিউং, তুমি কি আইসক্রিম খেতে চাও? ওটা আমাকে দাও, আমি ওটা দিয়ে তোমাকে আইসক্রিম এনে দিচ্ছি। ওটা বাচ্চাদের জিনিস নয়। তেহিউং বন্দুকটা জংকুকের নাকের ডগায় ধরে বলল, আগে বলুন কালকে আমাকে ঘুরতে নিয়ে যাবেন আর অনেক চকলেট কিনে দেবেন, তাহলেই এটা ফেরত দেব, না হলে আমি এটা দিয়ে ঠাস করে দেব। জংকুক কোনোমতে নিজের রাগ চেপে ধরল। সে ভাবল বন্দুকের নল আর খেলনার পার্থক্য বোঝে না, তাকে কি দিয়ে বোঝাবে। জংকুক ঝট করে তেহিউংয়ের কোমর জড়িয়ে ধরে তাকে নিজের দিকে টানল এবং অন্য হাতে খুব সাবধানে বন্দুকটা কেড়ে নিল। হঠাৎ এই টানে তেহিউং জংকুকের বুকের উপর আছড়ে পড়ে। জংকুক তেহিউংয়ের চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তুমি কি জানো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? আমি সিউলের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া, আর তুমি আমার সামনে আমার বন্দুক নিয়ে খেলছো? তোমাকে কি কেউ ভয় পেতে শেখায়নি? তেহিউং ভয় পাওয়ার বদলে জংকুকের শার্টের বোতাম নিয়ে খেলা শুরু করলো। সে বড় বড় চোখ করে বলল, মাফিয়া কি? ওটা কি কোনো কার্টুন চরিত্র? আর আপনাকে ভয় পাবো কেন? আপনি কি রাক্ষস? আপনি তো আমাকে আইসক্রিম দেবেন বলেছেন। রাক্ষসরা তো আইসক্রিম দেয় না।
জঙ্কুক একটি দীর্ঘশ্বাস ফেলে বন্দুকটা লক করে লকারে রেখে দিল। সে বুঝতে পারল এই মেয়ের কাছে তার মাফিয়া ইমেজ খাটবে না। জঙ্কুক তেহিয়ং এর কপালে আলতো করে একটা টোকা দিয়ে বলল, যাও বিছানায় গিয়ে ঘুমাও, কালকে তোমাকে মেলায় নিয়ে যাব, কিন্তু শর্ত একটাই, আমার কোনো জিনিসে আর হাত দেবে না। তেহিয়ং খুশিতে জঙ্কুককে জড়িয়ে ধরল। ইয়েস, আপনি খুব ভালো পচা লোক। জঙ্কুক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার অন্ধকার জীবনে প্রথম কেউ তাকে ভয় না পেয়ে ভালোবেসে জড়িয়ে ধরল, যদিও সেই মেয়েটি এখনো বুঝতে পারছে না সে কার পাল্লায় পড়েছে। তেহিয়ং বিছানায় শুয়ে মনের সুখে জঙ্কুকের দামি সিল্কের বালিশ নিয়ে খেলা করছে। জঙ্কুক দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তার তথাকথিত স্ত্রীকে দেখছে আর ভাবছে, আমার বিয়ের একমাত্র উদ্দেশ্য ছিল একটা উত্তরাধিকার। মাফিয়া সাম্রাজ্য আর এই অঢেল সম্পত্তি দেখাশোনার জন্য আমার নিজের রক্তের একজন ওয়ারিশ চাই। কিন্তু এই পিচ্চিকে দিয়ে আমি কি করব? ওর তো নিজেরই এখনো দুধের দাঁত পড়েনি, ও আমার বাচ্চার মা হবে কি করে? না, এভাবে হার মেনে নিলে চলবে না, আমাকে শেষ চেষ্টা করতে হবে ভেবে জঙ্কুক ধীর পায়ে বিছানার কাছে গিয়ে বসল। তেহিয়ং তাকে দেখে এক গাল হাসি দিয়ে বলল, আপনি কি এখন ঘুমাবেন নাকি আবার ওই লোহার খেলনাটা নিয়ে খেলতে যাবেন? জঙ্কুক গলা খাকারিয়ে গম্ভীর হবার চেষ্টা করল। সে তেহিয়ং এর খুব কাছে গিয়ে বসল, তারপর কোমল স্বরে বলল, তেহিয়ং, তুমি কি জানো বাসর রাত কি? মানে স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের রাতে কি হয় সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? জঙ্কুকের কথা শুনে তেহিয়ং এর বুকটা ধরফর করে উঠল। সে ভালো করেই জানে জঙ্কুক কি বোঝাতে চাইছে, কিন্তু সে ভ্রু কুঁচকে বলে উঠল, হ্যাঁ জানি তো, বাসর রাতে স্বামী স্ত্রীর মধ্যে কে কত বেশি গল্প বলতে পারে সারা রাত ধরে তার প্রতিযোগিতা করে, তাই না? জঙ্কুক কিছুক্ষণ স্তব্ধ হয়ে তেহিয়ং এর দিকে তাকিয়ে রইল, তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, এত বড় মেয়ে হয়েও বাসর রাতে স্বামী স্ত্রী কি করে সেটা জানো না? তোমার কি কমন সেন্স একদম নেই? তেহিয়ং মনে মনে হাসল, আমি সবই জানি মিস্টার মাফিয়া কিং, আপনি কি করতে চাইছেন তাও বুঝতে পারছি, কিন্তু আমি তো তা হতে দেব না। এই মুহূর্তে বোকা সেজে থাকাই নিজেকে রক্ষা করার আমার একমাত্র উপায়। কি হলো, কি ভাবছো? দেখো, তুমি এতটাও ছোট না যে বাসর রাতে কি হয় সেটা জানবে না। বোকা দিচ্ছেন কেন? সবাই কি সব জানে? আপনি জানলে আমাকে বলে দিন বাসর রাতে কি হয়। জঙ্কুক কপালে হাত দিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলল, তবে সে হাল ছাড়ল না। সে তেহিয়ং এর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে একটু ঘনিষ্ঠ হয়ে বসল। তেহিয়ং, বাসর রাতে স্বামী স্ত্রী শুধু গল্প বলে না, তারা একে অপরের খুব কাছে আসে। যেমন ধরো শারীরিক ঘনিষ্ঠতা, মানে ফিজিক্যাল রিলেশন। বুঝতে পারছো আমি কি বলছি? জঙ্কুক খুব সাবধানে শব্দগুলো বেছে নিল। তেহিয়ং এবার জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলল, ফিজিক্যাল রিলেশন? ও, আমি বুঝেছি, আপনি ব্যায়ামের কথা বলছেন। ওই যে টিভিতে দেখায় একজন আরেকজনকে তুলে ডাম্বল দেয়, আপনি কি আমাকে তুলে ব্যায়াম করবেন? কিন্তু এখন তো রাত, এখন ব্যায়াম করলে তো ঘুম আসবে না। জঙ্কুক যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে বিরক্ত হয়ে বলল, ব্যায়াম? ফিজিক্যাল রিলেশন মানে তুমি ব্যায়াম বোঝো? কেন, স্কুলে তো স্যার বলতেন ফিজিক্যাল এডুকেশন মানেই তো শারীর চর্চা বা ব্যায়াম। জঙ্কুক স্তব্ধ হয়ে গেল। সে তেহিয়ং এর আরেকটু কাছে ঝুঁকে এসে তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে বোঝানোর চেষ্টা করলো, শোনো, ফিজিক্যাল রিলেশন মানে ব্যায়াম না। যখন একটা ছেলে আর একটা মেয়ে একে অপরকে খুব ভালোবাসে, তখন তারা একে অপরকে স্পর্শ করে, আদর করে, যাতে তাদের একটা ছোট্ট কিউট বাচ্চা হয়, তাকে ফিজিক্যাল রিলেশন বলে। তেহিয়ং হঠাৎ জঙ্কুককে থামিয়ে দিয়ে বড় বড় চোখ করে বলল, ওমা, আপনি কিছুই জানেন না? বাচ্চা তো ওপর থেকে পড়ে দিয়ে যায়। আমার দাদি বলতো, যদি আমি লক্ষ্মী হয়ে থাকি তাহলে পড়ি এসে ঝুড়িতে করে একটা বাচ্চা দিয়ে যাবে। আপনি আমাকে আদর করলে বাচ্চা হবে কেন? আপনি কি ডাইনোসর? জঙ্কুক এবার পুরোপুরি ভ্যাবাচাকা খেয়ে গেল। সে সিউলের সবচেয়ে বুদ্ধিমান মাফিয়া হতে পারে, কিন্তু তেহিয়ং এর এই বাচ্চামি লজিকের সামনে সে আজ নিরুপায়। সে তাকে কি করে বোঝাবে যে বাচ্চা কোনো পড়ি দিয়ে যায় না? জঙ্কুক শেষ চেষ্টা হিসেবে তেহিয়ং এর ঠোনের খুব কাছে মুখ নিয়ে গেল। তেহিয়ং হঠাৎ জঙ্কুকের কপালে নিজের হাত রেখে বলল, আপনার জ্বর এসেছে? মুখটা এত লাল হয়ে গেছে কেন? জঙ্কুক আর পারল না। সে হাল ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে পড়ল। রাগে আর বিরক্তিতে সে নিজের চুল টানতে টানতে বলল, হ্যাঁ, আমি ডাইনোসর, তুমি এখন ঘুমাও তেহিয়ং। তোমার ওই পরীরা এসে তোমাকে চকলেট দিয়ে যাক, বাচ্চা হওয়ার দরকার নেই। তেহিয়ং খুশিতে তালি বাজিয়ে বলল, ঠিক আছে, আমি ঘুমালাম। আপনিও বেশি ব্যায়াম করবেন না, তাহলে কিন্তু কালকে মেলায় যেতে পারবেন না। জঙ্কুক ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো আর রাতের আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, সুগা, তুই আমার সাথে কিসের বদলা নিলি? এই মেয়েকে আমি এখন কি করে বোঝাবো বাচ্চা কিভাবে হয়?